LB24 স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কান্তা তাজরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন ভবিষ্যতের পথ তৈরিতে 5 উদ্যোগের আহ্বান ডক্টর ইউনূসের। ইন্টারপোলের রেড নোটিশে সাবেক আইজিপি বেনজির 11 জনের বিরুদ্ধে প্রক্রিয়াধীন। নির্বাচন সময়সূচিতে ব্যত্যয় হবে না বললেন আসিফ নজরুল। মুখে বিদেশি কাগজে বাংলাদেশি টিউলিপ সিদ্দিক। জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো। ইসরায়েলি হামলায় গাজায় আরও 39 ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছড়ালো 51,000। এবারে বিস্তারিত। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। এক নিরন্তর সমতাভিত্তিক ও টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বকে 5টি উদ্যোগে গ্রহণে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আয়োজিত আর্থনা সামিটে মঙ্গলবার 22 এপ্রিল দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রস্তাবিত 5 উদ্যোগ: আর্থিক অন্তর্ভুক্তির প্রসার, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে, সামাজিক ব্যবসার বিকাশ, উদ্দেশ্য কেন্দ্রিক ও লাভের চেয়ে মানব কল্যাণকে প্রাধান্য দেওয়ার উদ্যোগকে উৎসাহিত করতে হবে, তরুণদের ক্ষমতায়ন, তরুণদের কণ্ঠস্বর ও ভূমিকা স্বীকৃতি দিয়ে তাদের দক্ষতায় বিনিয়োগ করতে হবে, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়নের জন্য শান্তি ও ন্যায় বিচারকে অগ্রাধিকার দিতে হবে, নৈতিক অর্থায়ন নিশ্চিত, উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি ODA পূরণ করে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের সহযোগিতা করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা এখন একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে আছি। আমাদের উদ্ভাবন, সহমর্মিতা ও একসাথে কাজ করার শক্তি আছে, যা দিয়ে ভবিষ্যৎকে গড়ে তোলা সম্ভব। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল গত 10 এপ্রিল রেড নোটিশ জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের AIG মিডিয়া ইনামুল হক সাগর। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। বেনজির বর্তমানে পলাতক এবং তার অবস্থান নিশ্চিত করা যায়নি, তবে রেড নোটিশের ফলে তাকে শনাক্ত ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে। এদিকে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোল পর্যালোচনা করছে। দুদকের অনুসন্ধানে বেনজিরের নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে রয়েছে রিসোর্ট, টেক্সটাইল মিল, জাহাজ ও চা বাগান। এছাড়া বিদেশেও তার পরিবারের নামে সম্পদের অনুসন্ধান চলছে। দেশের ব্যাংক হিসেব থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছেন বলে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন। আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনকালীন সময়সূচি দিয়েছেন তা ঠিকভাবেই বাস্তবায়ন হবে। তার কথা সবাইকে বিশ্বাস করতে হবে, বলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার পতন আকস্মিক হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আমরা শুধু তাকে সরানোর দিকেই মনোযোগী ছিলাম, বলেন তিনি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। বিচারিক প্রক্রিয়া ও জনমতের ভিত্তিতেই তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক নিজেকে বাংলাদেশি নন বলে দাবি করেছেন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও TIN নম্বর অনুযায়ী তিনি বাংলাদেশি নাগরিক। NID-তে তার ঠিকানা সুধা সদন, ঢাকায় ভোটার হিসেবেও তালিকাভুক্ত। 2001 ও 2011 সালে 2টি বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয়েছে তার নামে। পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন হিসেবে দেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের নাম। এত সব নথিপত্র থাকার পরও কিভাবে তিনি নিজেকে বাংলাদেশি নন বলে দাবি করেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দুদকের দুর্নীতি তদন্তে তার নামে ঢাকায় প্লট বরাদ্দের অনিয়ম অভিযোগ উঠেছে, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। বিশ্লেষকদের মতে এই অবস্থান রাজনৈতিক ও আইনি জটিলতার ইঙ্গিত দিচ্ছে। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. £10. £60,000. Yeah!
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়ে 6 মে ধার্য করেছে আপিল বিভাগ। মঙ্গলবার 22 এপ্রিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2014 সালে আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে আপিল বিভাগের এই রায় বহাল রাখে। পরে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিল শুনানির অনুমতি দেওয়া হয়, যা মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম নজির। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 62 জন। এতে অক্টোবর 2023 থেকে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 51,250 জন। 18 মার্চ থেকে নতুন দফায় হামলায় প্রাণ গেছে অন্তত 1,864 জনের, আহত প্রায় 4,900। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আজকের সংবাদ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।